হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পিকব্যাক। সম্প্রতি আপনারা জেনেছেন রায়হান রাফির বহুল প্রতীক্ষিত সিনেমা নূর দর্শকের উদ্দেশ্যে রিলিজ করা হয়েছে। আরেফিন শুভর এই একটা সিনেমা নিয়ে যেন পুরো বাংলাদেশ অপেক্ষায় ছিল। কি এমন আছে, কেন এটা নিষিদ্ধ হয়েছিল, কি এমন গল্প? চলুন আজ আপনাদেরকে সেই গল্প শোনাই। গল্পের শুরুতে দেখা যায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে রেলওয়ে স্টেশনে, ট্রেনের জন্য অপেক্ষা করছে। নূর সিনেমা গল্পের প্রায় সম্পূর্ণটাই এই মেয়ের কল্পনাতে দেখানো হয়। মানে এই ঘটনাগুলো আগে হয়েছে, সে কল্পনা করতে থাকে ট্রেন যাত্রায়, আর ট্রেন থেকে নামার পরও আরও কিছুটা গল্প আছে। সো ট্রেনের দৃশ্যটা বারবার রিপিট হইলেও আমি এটা আর বলছি না। গল্পের শুরু হয় নূরকে দিয়ে। এই বান্দার রেগুলার রুটিন, সকালবেলা উঠে ঘুম থেকে চোখ না খুলে তার বন্ধুকে ফোন দেয় আন্দাজ একটা বাটন ফোনে। বান্দা চোখ বন্ধ করে ব্রাশ করতে গিয়ে টুথপেস্ট না নিয়ে স্যাভলন নিয়ে ফেলে। মানে এই কাজটা সে প্রায় করে ফেলে। তাই গালে দিয়ে কিছুটা হতাশ হয়ে বলে আবারও স্যাভলন। ফ্রেশ হয়, রেডি হয়, তার বন্ধু এসে তাকে একটা চায়ের দোকানে নিয়ে যায়। এই চায়ের দোকানের সামনে দিয়ে একটা মেয়ে প্রতিদিন কলেজে যায়, এর নাম শিউলি। শিউলির মুখ দেখে সে আসলে তার সকালটা শুরু করতে চায়, এই জন্য এতক্ষণ চোখ বন্ধ করে রাখছিল। আমি তো ভাবছি আহারে এত সুন্দর একটা নায়ক কানা হয়ে গেল, পরে দেখি যে না, এই কাহিনী মানে পুরাই ইম্যাচিউর কাফলাভ যাকে বলে। শিউলিও এই পাগলের পাগলামি সম্পর্কে অবগত ছিল। সে কিছু বলে না, বিষয়টাকে এনজয় করত। আর নূরের একটা কমন ব্যাপার ছিল, যখন তার প্রিয়তমা তার সামনে দিয়ে যেত, সে তার বন্ধু তানভীরের চোখ চেপে ধরত। মানে সে একা দেখবে আর কেউ না। সো পসেসিভ। তার আর একটা কমন পাগলামি ছিল, শিউলি যা কিছু ধরতো, যা কিছু ছুঁইত, শিউলির স্পর্শ যে ওই জিনিসটাতে লেগে আছে, এই জন্য ওই জিনিসটা সে কালেক্ট করত। একদিন কি করছে দেখেন, ফুচকা খাইতে গেছে, ফুচকা খেয়ে চলে যাওয়ার পর যে প্লেটটা শিউলি ধরে ফুচকা খেয়েছে, সে ওই ফুচকার প্লেট নিয়ে বাড়ি চলে আসবে। দোকানদার তাকে পিছু ধাওয়া করে, তার বন্ধু বাইক টান দেয়, সে দোকানদারকে কিছু টাকা চেলে মেরে দেয়, কিন্তু ওই বাটি তার চাই। ওই যে ওই বাটিতে তার শিউলির ছোঁয়া লেগে আছে। কি প্রেম! হ্যাঁ, এমনকি তার এমন একটা ট্রাঙ্ক ছিল যে ট্রাঙ্কের মধ্যে শিউলির স্পর্শ লাগা অনেক কিছু ছিল। তার ব্যবহৃত ফেলে দেওয়া টিস্যু, এরকম বালতি, চুলের ক্লিপ, হাবা যাওয়া অনেক কিছু। এমনকি শিউলি যে টাকাটা রিক্সাওয়ালাকে দিত, ওইটাতেও যে শিউলির ছোঁয়া আছে। তাই সে সুযোগ পেলে রিক্সাওয়ালাদের টাকা নিয়ে সে রিক্সাওয়ালাকে তার পকেট থেকে বেশি টাকা দিত। প্রত্যেক দিন এই অন্ধ প্রেমিককে তার বন্ধু তানভীর নিয়ে যেত। এমন এক শুক্রবারে বলে, দোস্ত আজকে তো কলেজ বন্ধ, আজকে তো কলেজে যাবে না, কি করবি? তবু নূরের সকাল তো হওয়া লাগবে শিউলিকে দেখে। সে একটা মই নিয়ে গিয়ে তাদের পাঁচলি বা প্রাচীরের উপর উঠে শিউলিকে দেখে এক নজর। দেখে যে শিউলি সেখানে সুপারম্যানের মুভি দেখতেছে। সে বোঝে তার মানে শিউলি সুপারম্যানকে পছন্দ করে। বন্ধুকে সাথে নিয়ে দর্জির কাছে গিয়ে সে একটা সুপারম্যানের ড্রেস বানায়। মানে তার মধ্যে নীল প্যান্টের উপর লাল আন্ডারওয়্যার পরলে মনে হয় সুপারম্যান হয়ে যায়। যাই হোক, বডি ফিগার হাইট ভালো তো, ভালোই লাগতেছিল। শিউলির বাসার সামনে একটা ভ্যান নিয়ে গিয়ে সে ভ্যানের উপরে সুপারম্যানের মতো পোজ দিয়ে দাঁড়িয়ে থাকে। তার বন্ধু তানভীর পেছন থেকে তার ওই যে পর্দা বা গাউন, ওইটা বাতাসের মতো দোলাতে থাকে। এই দেখে বাচ্চারা চারপাশে ভিড় করে, আর কোলাহল শুনে শিউলিও বাইরে আসে। বাচ্চাদের বলে, কি সব পাগলের পাগলামি দেখতেছিস, বাসায় আয়। নূরের বাবা ছিল একজন জাদ্রেল মানুষ। এলাকায় যত সালিশ বিচার হয় সে করে। এলাকায় কোনো আয়োজন, মজমা যাই হোক না কেন, তার উপস্থিতি বাধ্যতামূলক। স্বনামধন্য ব্যবসায়ী, গণ্যমান্য মানুষ। সে চাইতো তার ছেলের লেখাপড়া যেহেতু শেষ, তার ঔষধের দোকানের ব্যবসা সে ধরুক। সে একটু এই যে মাতবাড়ি করে বেড়াবে, গ্রামে একটু রিল্যাক্স চায় আর কি। আর নূর তো আছে বাউন্ডলিপনা নিয়ে। সে সরাসরি নূরকে শার্টিং না দিয়ে তার বন্ধু তানবীরকে আর কি বকাঝকা করে যে আর কতদিন, দোকানে এসে বসো, আর তাকে বলে দিও দোকানে যে টাকা আছে ক্যাশে আমি সবগুলো গুনে রাখছি, জন্য টাকা সরায় না। নূর দোকানে গিয়ে ব্যবসা বাদ দিয়ে তার বন্ধুর সাথে লুডু খেলে। সেদিন দোকানের সামনে দিয়ে শিউলি যাচ্ছিল, দেখে একটা বখাটে ছেলে নাম রাসেল, সে শিউলিকে বিরক্ত করে, রাস্তায় উল্টাপাল্টা কথা বলে। নূরের তো মাথা পুরো গরম হয়ে যায়, তবে সেখানেই সে কোনো অ্যাকশন নেয় না। রাতের বেলায় অন্ধকারে চুপি চুপি দুইটা বাচ্চাকে সাথে করে নিয়ে যায়। একটা বাচ্চার হাতে দেখা যায় পলিথিনে হলুদ কিছু একটা। নূর বলে এইটা একেবারে ঠিক ওই জানালা দিয়ে যেন ভেতরে যায়, বাইরে না আসে, সুন্দর মতো নিরিখ করে ছেলে দে। বাচ্চারা ছেড়ে দিলে রাসেল ঘর থেকে বের হয়ে এসে বলে, আরে কিরে? হাত দিয়ে নাকের কাছে নিয়ে বুঝতে পারে এটা পু, মানে পিডা বলো, দেখে নিয়েন গুগলে কি। রাসেল তো চিৎকার করতে থাকে, এই কে রে, এসব কে করলি উল্টো পাল্টা, আর তারা খুব মজা পায়, সেখান থেকে চলে আসে। এরপর একদিন নিয়মিত রুটিনে নূর সেই চায়ের দোকানে বসেছিল। দেখা যায় সেই চায়ের দোকানদারও নাই, তার বন্ধুও নাই। সে তো চোখ বন্ধ করে রেখেছে। তার বন্ধুকে বকতে থাকে আর বলতে থাকে, ডিরেকশন দে, কই কোন দিকে, কিছু বলিস না কেন, তোর চা কিন্তু খাওয়া বের করে দেবো। হঠাৎ শুনতে পায় শিউলির গলা। শিউলি তার সামনে এসে দাঁড়িয়েছে। ভয়ে তো নূরের হাত পা কাঁপতে থাকে, কারণ শিউলির সামনে যাওয়ার, শিউলির সাথে কথা বলার সাহস তার নাই। এই জন্য সে এতদিন দূর থেকেই শুধু শিউলিকে দেখেছে। শিউলি সামনে এসে বলে, এসব পাগলামি কেন করেন? প্রতিদিন সকালে এসে এত কষ্ট করতে হবে না, এই নেন আমার একটা ছবি।
এটা দিয়ে কাজ চালিয়ে নিবেন। আর এদিক ওদিক তাকান কেন? সাহস থাকলে আমার দিকে তাকায় কথা বলেন, আমি তো আপনার সামনেই। ছবি দিয়ে শিউলি সেখান থেকে যাওয়া মাত্রই নূর তো পুরো মাটিতে শুয়ে পড়ে। সে আবেগকে আর নিয়ন্ত্রণই করতে পারছিল না। নূরের একটা কমন স্টাইল ছিল, সে সবগুলো গেঞ্জি উল্টা পড়তো। আমিও অনেক পরে খেয়াল করেছি। তো যাই হোক, ছবি দিতে এসে এই যে তাদের কথা হয়, এরপর থেকে শিউলি বলে এরকম পাগলামি আর করতে হবে না। তারা আস্তে আস্তে দেখা করা শুরু করে। প্রথমে দেখা হওয়া, তারপর কথা বলা, তারপর কাছে আসা, ধীরে ধীরে হাতটা ধরা, এরকম ভাবে মানে যেভাবে প্রেম হয় আর কি, একেবারে জিরো থেকে শুরু। নূর তার বাইকে শিউলিকে নিয়ে ওই এদিক ওদিক ঘুরে বেড়ায় বনে বাদারে, আর প্রায় তাকে নিয়ে রূপসার হার্ডিন্স ব্রিজের আশেপাশে বা কখনো ব্রিজের উপরে ঘুরতে আসতো। শিউলি থেকে জিজ্ঞেস করে, তুমি আমাকে এখানে কেন নিয়ে আসো বারবার? নূর বলে, বাবা যখন ছোটবেলায় আমাকে বকা দিত, এই জায়গাটায় আমি এসে বসে থাকতাম। এই জায়গাটা আমার খুব পছন্দের, এখানে আসলে আমার খুব শান্তি লাগে। শিউলি বলে, তুমি আছো তোমার শান্তি নিয়ে, আর আমি আছি অশান্তিতে। বলে, কেন, কি হয়েছে? শিউলি জানায় তার খালাতো ভাই তার বাসায় বেড়াতে আসছে। নূর বলে, বাহ, ভালো তো, হাঁসের মাংস রান্না করবা আর রুটি, আমার এটা খুব পছন্দ, একটু ঝাল বেশি দিয়ে হাঁসের মাংস রান্না করে আমার জন্য 2 পিস নিয়ে আসবা, ঠিক আছে? শিউলি বলে, আমার খালাতো ভাই ডাক্তার। নূর বলে, তো ভালো তো, পরিবারে একজন ডাক্তার থাকলে চিকিৎসা নেওয়া যায় ফ্রিতে, অনেক হেল্প পাওয়া যায়, ভালো ভালো। শিউলি বলে, সেটাই তো সমস্যা, আমার মা চায় ওই ভাইয়ের সাথে আমার বিয়ে দিতে। এই কথা শুনে নূর তো পুরো পাগলামি শুরু করে, এই দাও দাও দাও, বিয়ে মানে কি উল্টো পাল্টা বলতেছো? কে তোমার বিয়ে দেবে? কেন তোমার বিয়ে দেবে? তোমার তো বিয়ে হবে আমার সাথে, আমি ছাড়া তুমি কেউ ভাবতে পারবে না। এরকম চিল্লা পাল্লা পাগলামি শুরু করতে থাকে। তখন শিউলি বলে, ওকে ওকে, তুমি শান্ত হও, চিল্লা পাল্লা করো না। নূর বলে, বাস্তবে তোমার বিয়ে তো দূরে থাক, কেউ যদি স্বপ্নেও তোমার বিয়ের কথা ভাবে, তোমার স্বপ্নের মধ্যে ঢুকে ওটা মেরে ফেলবো, খবর আছে না? তুমি শুধু আমার। তানভীরের সাথে নূর প্ল্যান করে যে তার খালাতো ভাইকে ধরতে হবে। রাতের অন্ধকারে যখন তার খালাতো ভাইকে রাস্তায় পায়, বলে, আপনি তানভীর না? বলে, হ্যাঁ। ডাক্তার? হ্যাঁ। পরের দৃশ্যেই দেখা যায় তানভীরকে হাত পা বেঁধে রেখেছে একটা রেল লাইনের সাথে, আর দূর থেকে একটা ট্রেন আসছে। তাকে বলে, আজই তোর শেষ দিন, বিয়ে করার তোর খুব শখ না? তানভীর সেখান থেকে চলে যায়। দেখা যায় নূর একটা ট্রেনের শুধুমাত্র মাথা বা ইঞ্জিন ওইটা নিয়ে আসতেছে দূর থেকে। ডাক্তারের নাম ছিল বাদল। সে তো খুব ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে, আজই মনে হয় আমার জীবনের শেষ দিন, চিল্লাপাল্লা করতে থাকে। আর ঠিক সেই মুহূর্তে দেখা যায় ট্রেনটা তার লাইনে না এসে অন্য একটা লাইন দিয়ে চলে যায়। পরদিন শিউলির সাথে দেখা করলে শিউলি বলে, এগুলোর কোনো দরকার ছিল? ট্রেনটা যদি সত্যি ওনার উপর দিয়ে চলে যেত? নূর আবারও একই কথা বলে, তোমারে যদি বিয়ে করার কথা কেউ স্বপ্নেও ভাবে, তার স্বপ্নের মধ্যে ঢুকে মেরে ফেলবো, তুমি শুধু আমার। মানে পুরা উন্মাদ প্রেমিক যাকে বলে আর কি। প্রেম হবে আর কলঙ্ক হবে না, তা তো আর হয় না। নূরের বাবার সঙ্গে হাঁটাহাঁটি করতো একজন লোক, তার বন্ধু মতো। সে বলে, ভাই আপনি তো সম্মানিত গণ্যমান্য মানুষ, আসলে এলাকায় একটা কথা হচ্ছে, আপনারা না বলেও থাকতে পারতেছেন, আবার আপনি কেমন ভাবে নেন? আসলে আপনার ছেলে নূর, তাকে তো দেখা যায় একটা মেয়ে ছেলেকে নিয়ে এলাকার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। তো এটা কেমন দেখায়, মানুষ কথা বলা বলি করে, আপনার একটা সম্মান আছে, তাই মনে হলো আপনারা জানাই। তো আপনি বিষয়টা একটু দেখেন। হ্যাঁ। নূরের বাপ তো বাসায় গিয়ে নূরকে না পেরে তার মাকে ঝাড়ে। তারপর নূর যখন সেদিন ঘুম থেকে ওঠে, তার মায়ের মন খারাপ দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে, ওই পোলায় তোমার কিছু বলছে? তার মা তাকে জানায় যে, তুই এরকম মেয়ে ছেলে নিয়ে ঘুরে বেড়াস, এগুলো কি? আর এমন ভাবে কথা বলতেছিস মনে হয় যেন সে তোর ছেলে আর তুই তার বাপ। নূর বলে, হ্যাঁ তুমি তো জানো শিউলিকে আমার খুব ভালো লাগে, তুমি তো সবই জানো, তোমার তো অজানা কিছু না, সব জানো, যখন একটা ব্যবস্থা করে দাও যাতে না ঘোরা লাগে। তোর বিয়ে দিয়ে দিই, তারপর মারে ভুলে যা, খালি বউরে নিয়ে থাকবি, তখন তোর মায়ের কাছেই আসবি না, মারে আর ভালোবাসবি না। নূর বলে, মা এটা তুমি কি বলো? তুমি আমার অক্সিজেন, তোমার ছাড়া কি আমি বাঁচতে পারি? তুমি শিউলিকে আমার সাথে বিয়ে করায় দাও। নূরের মা তারপর এই বিষয়টা নূরের বাবাকে বলে যে, শিউলি মেয়েটা খুব ভালো, পরিবারও ভালো, ওর বাবা নেই, দেখতে খুব সুন্দরী, আচরণ ভালো, নূর ওকে খুব পছন্দ করে, আমার সব দিক দিয়ে ভালো লাগছে, তুমি একটা বিয়ের ব্যবস্থা করো। তার বাবা বলে, সব দিক দিয়ে ভালো, ঠিক আছে তাহলে দেখাই যায়। বাহ, সব মা বাপ যদি এরকম হইতো যে ছেলে এসে বলবো আমার ওই মেয়ে পছন্দ, বিয়ে দিয়ে দাও, আর তারা সবাই রাজি হয়ে যাবে, তাহলে তো হয়েছিল। যাই হোক, প্রস্তাব যায়, সুন্দর মতো বিয়ে হয়ে যায়। সবাই তো ভীষণ খুশি। নূর, শিউলি, তার বন্ধু তানভীর সবাই ভরপুর নাচানাচি করে, বউ ঘরে নিয়ে চলে আসে। নূরের এত স্বাদের শিউলি, প্রথম রাতেই নূরের তো দেরি সহ্য হচ্ছে না, বলে, ও শিউলি, ও শিউলি, আসো না, শিউলি আসো না। বেডের উপরে তাকে বারবার ডাকতে থাকে ঘুমানোর জন্য। দেখা যায় শিউলি একটা কোলবালিশ নিয়ে তার সাথে ঘুমাতে আসছে। সে বলে, কোলবালিশ মানে? তোমার আমার মাঝখানে কোলবালিশ কিসের? না না, এই কোলবালিশ তো রাখা যাবে না। আর শিউলি বলে, থাকুক না, থাক, আমি আসলে কোলবালিশটা নিয়ে ঘুমাতে অভ্যস্ত, তো এই কোলবালিশ ছাড়া আমার ঘুমই আসে না, থাকুক, সমস্যা নেই, থাক। নূর তো রাখতে দেবে না, সে কোলবালিশ নিয়ে রাগারাগি করে। নূর কোলবালিশটা নিচে ফেলে দেয়, দিয়ে বলে, তুমি চেষ্টা করো, ঘুম আসবে, সমস্যা নাই, তুমি আমার বউ না, এখন আবার তোমার আমার মাঝখানে কোলবালিশ কিসের? তো পরের দিন সকালে দেখা যায় নূরের যে অভ্যাস, ঘুম থেকে উঠে এই মাথার নিচ থেকে তার ওয়ালেটটা বের করে, ওয়ালেটের মধ্যে শিউলির ছবি রাখা, সেই ছবিটা দেখে চোখ খুলবে তাই। আর এই পাগলামি শিউলি তার মাথার কাছে বসে দেখছিল। সে বলে, আমি তো তোমার ঘরের বউ, এখনো ওয়ালেটে দেখতে হবে কেন? নূর বলে, আরে বলো না, অভ্যাস হয়ে গেছে তো। নূর খালি বাড়ি আর শিউলির পাশাপাশি ঘুরঘুর করতো, মানে ভরপুর রোমান্টিক দিন যাচ্ছিল তার।
আর ঘুরে ফিরে শুধু হার্ডিন্স ব্রিজ। আচ্ছা, হার্ডিন্স ব্রিজে গিয়েছেন তো? এটা কিন্তু ঐতিহাসিক এবং দৃষ্টিনন্দনও। বলেন তো কোন নদীর উপরে অবস্থিত? কুইজ থাকলো। নূরের কাজ কাম করতে ভালো লাগতো না, সে দোকানে যেতে চাইতো না, তার শিউলিকে রেখে অন্য কোনো কিছুই ভালো লাগে না, মানে ধ্যান জ্ঞান সব শিউলি আর শিউলি। তাই শিউলি তাকে তার নাকফুল দিয়ে বলে তুমি এটা নাও, যদি আমার কথা খুব মনে পড়ে এটাকে স্পর্শ করবা, আমার কথা মনে করবা। নূর বলে আমি কি মেয়ে মানুষ, এই নাকফুল নিয়ে আমি কি করবো, আমি কি নাকে পরে রাখবো নাকি? শিউলি বলে তারপরেও রাখো তোমার কাছে। পরে একদিন নূর দোকান থেকে বাজার করে নিয়ে বাসায় ফিরে এসে দেখে শিউলি ঘুমাচ্ছে, সেই কোলবালিশটা জড়িয়ে ধরে। তার এসে দেখে তো খুব হিংসা হয়, খুব রাগ হয় যে আবার সেই কোলবালিশ, কি ব্যাপার? শিউলি বলে আসলে রাতে কোলবালিশটা ছাড়া আমি তো ঘুমাইতে পারি না, রাতে ঘুম হয়নি ভালো, তাই একটু ঘুমাচ্ছিলাম। এইটাতে নূরের ভীষণ মাথা গরম হয়ে যায় যে তুমি কোলবালিশ নিয়ে ঘুমাচ্ছ, মানে তোমাকে বলছি না কোনো কোলবালিশ থাকবে না, বলছি না তোমার আমার মাঝে কোনো কোলবালিশ থাকবে না, এই কোলবালিশ নিয়ে তোমার এত কিছু কিসের? মানে পুরো সাইকোর মতো আচরণ করতে থাকে, চিল্লা পাল্লা করে তারপরে কোলবালিশটা একবারে বাইরে ফেলে দিয়ে আসে। সে শুধু ফেলেই ক্ষান্ত হয় না, কোলবালিশে আগুন ধরিয়ে দেয়। আর তার এই পাগলামি উন্মাত্ততা এগুলো দেখে রীতিমতো শিউলি ভয় পেয়ে যায় যে আরে বাবা ইয়ে কি, ঠিক আছে তুমি অপছন্দ করো মানে তাই বলে এইভাবে? সে কিছুই বলে না, শুধু নূরের পাগলামি আর কোলবালিশটা দেখছিল, কিন্তু বোঝা যায় সে খুব ভয় পাচ্ছে। আর নূরের এই পাগলামি তার মাও ভয় পেত, সেও কিছু বলে না, দূর থেকে দেখে। শিউলির তো ভীষণ মন খারাপ হয়ে যায়, মন খারাপ করে ঘুমিয়েছিল, তাই তার মন ভালো করতে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য নূর আবার রাতের বেলায় সম্পূর্ণ ছাদে দীপাবলি বা মোমবাতি জ্বালায়, একটা কেক ফুল উপহার এগুলো নিয়ে তার কাছে ক্ষমা চায়, মানে সেই একটা রোমান্টিক ড্রিমি এনভায়রনমেন্ট তৈরি করে ফেলে, যেটা এখন মোস্টলি মেয়েদের ডিমান্ড বা এক্সপেকটেশন বা ড্রিম আর কি, যে কেউ তার জন্য এইভাবে সরি বলুক। যাই হোক, ভালো মন্দ বলবো না, তো নূর সেটাই আয়োজন করে। আর এতে শিউলি আবার তার প্রতি সন্তুষ্ট হয়ে যায় যে না, যাই করুক ঠিক আছে, আমাকে ভালোবাসে তো, যাই করছে না কেন ভালোবেসেই তো করছে। সে বিষয়টাকে জাস্ট হজম করে নেয়, তাকে ক্ষমা করে দেয়। সবকিছু বেশ সুন্দর মতো চলছিল, নূর শিউলির কোলের উপরে ঘুমিয়েছিল, তখন হঠাৎ তার ফোনে একটা টেক্সট আসে। মানে সেদিন আসলে শিউলির জন্মদিন ছিল, তার জন্মদিনে তার যে ভাই বাদল সে তাকে জন্মদিনের উইশ করে। শিউলি আবার সরল মনে নূরকে বলেও যে কে টেক্সট করলো, ও বাদল ভাই টেক্সট করছে, দেখো আমাকে জন্মদিনে উইশ করলো মনে হয়। নূর বলে মানে বাদলের সঙ্গে তোমার এখনো যোগাযোগ আছে? তোমার আমার সাথে বিয়ে হয়ে গেছে, এরপরে বাদলের সাথে তোমার যোগাযোগ কন্টিনিউয়াস? আর বিষয়টা আমি জানি না। শিউলি বলে না না, ওইভাবে যোগাযোগ না তো, আজকে জন্মদিন না, একজন উইশ করতেই পারে, এটা তো মনে হয় এমন ভাবে নেওয়ার কিছু না। নূর বলে না না না, অবশ্যই নেওয়ার কিছু, মানে আর যে করবে না করবে, বাদল তোমাকে টেক্সট করবে তাও আবার তোমার আমার সাথে বিয়ে হয়ে যাওয়ার পরে, এটা তো ঠিক না, এটা তো মেনে নিতে পারলাম না। আর বাদলের সাথে তোমার যে যোগাযোগ হয়, তোমার সাথে যে টেক্সট আদান প্রদান হয়, এই ব্যাপারটা তুমি তোমাকে বলো না, এটা তো তুমি আমাকে গোপন করছো, এটা তো ঠিক না। তার তো মাথা আবারও গরম হয়ে যায়। সে শিউলিকে আবার বলে শিউলি আমার সাথে মিথ্যা বলো না, আমি সহ্য করতে পারবো না, খবরদার আমার সাথে কখনো মিথ্যা কথা বলো না। এমন ভাবেই চলছিল। একদিন শিউলির মন খারাপ দেখে নূরের মা জিজ্ঞেস করে কি হয়েছে তোমার? শিউলি জানায় আম্মার শরীরটা খুব খারাপ, তাই মনটা ভালো লাগছে না। বলে তুমি এই কথা আমাকে আগে বলবা না, তোর আম্মা এখানে একা আছে, তুমি শীঘ্রই চলে যাও, দেখে আমি নূরকে বলছি তোমাকে এগিয়ে দিয়ে আসতে। নূর এই কথা জানার পর তাকে এগিয়ে দিয়ে আসে। শিউলি বাসায় গিয়ে দেখে তার খালাতো ভাই বাদল এসেছে বেড়াতে। বাদল জানায় খালা অসুস্থ, তাই আম্মা বলল যে খালাকে একটু দেখে যেতে আর একটু ওষুধ দিয়ে যেতে। শিউলি বলে হ্যাঁ এই তো ভালো, ঠিক আছে আসছেন ভালো হয়েছে, তো কি কখন চলে যাচ্ছেন? আপনি কি রাত থাকবেন নাকি? বাদল বলে হ্যাঁ, খালা তো যেতে দিল না, জোর করলো খুব, তাই ভাবছি আজকে রাতটা হয়তো থেকেই যাব। শিউলি বলে রাত থাকার কি দরকার, আপনি চলে যেতে পারেন। শিউলির মা অর্থাৎ বাদলের খালা ঘর থেকে বের হয়ে এসে বলে এই কি বলিস তুই, সে আমার বোনের ছেলে না, আমার বাসায় এতদিন পর আসছে একদিন, এখন চলে যাবে মানে কি সব উল্টোপাল্টা কথা বলিস, যা করে যা। ওই যে নূরের সাথে তার ঝামেলা হয়েছে বাদলকে নিয়ে, এই জন্য সে বাদলকে সহ্য করতে পারছিল না। রাতের বেলা যখন শিউলি নূরের সাথে কথা বলে তখন সে বাদলের কথাটা জানায় না, কারণ সে তো আসলে জানতো না যে বাদল এখানে আছে, বা এখন যদি নূর কোনোভাবে জানতে পারে যে বাদল এখানে আছে তাহলে তো উটকো একটা ঝামেলা করবে, মনে করবে হয়তো বাদলের সঙ্গে দেখা করার জন্য বা অন্য কোনো কারণে এখানে শিউলি আসছে। আসলে তো শিউলি সে কারণে আসে নাই, তাই এই ব্যাপারটা সে ঝামেলা কম করার জন্য বা নূরের ওই পাগলামি করবে না উল্টোপাল্টা করবে না এইটাকে এড়ানোর জন্য সে নূরকে গোপন করে, মিথ্যা বলে না, জাস্ট গোপন করে যে বাদল এখানে আছে। ভালো কথা, নূরের তো এমনিতেই মন খারাপ হচ্ছিল শিউলিকে ছাড়া, তারপরেও বলে যে না ঠিক আছে তুমি নিজের খেয়াল রাখো, থাকো ভালো থাকো, ঘুমায় পড়ো তাহলে, মায়ের সেবা করো, আবার পরে দেখা হবে না। পরদিন সকালে শিউলি কেবল গোসল করে বের হয়েছে, বাদল ভাই তখন চলে যাচ্ছিল। যাওয়ার সময় শিউলিকে বলে খালার দিকে খেয়াল রেখো, আর তুমি তোমার নিজের দিকেও খেয়াল রেখো, এটা বলে সে তার দুই কাঁধে হাত দেয়, আর পড়বি না পড় মালির ঘাড়ে। ঠিক ওই সময় নূর আবার শিউলিকে দেখতে এসেছিল। সে যেই গেট দিয়ে এন্ট্রি নেছে অমনি তাকিয়ে দেখে বাদলের হাত শিউলির কাঁধের উপরে। ভাবেন একবার এই সাইকোর কি অবস্থা হয় এরকম দৃশ্য দেখে। এমনিতে সে বাদলকে হজম করতে পারতো না, তার উপরে শিউলি তাকে মায়ের অসুস্থতার কথা বলে গতকাল একা একা আসছে, এসে দেখে বাদল তার গায়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে এবং স্টিল শিউলি তাকে জানায়নি যে বাদল এখানে রাত ছিল। কি অবস্থা হয় ভাবেন। নূর শিউলিকে বাসায় এনে তার ঘরের মধ্যে তো ঝগড়া করতে থাকে যে তোমাকে আমি বলছিলাম তুমি আমাকে মিথ্যা বলো না, তুমি আমাকে সত্য গোপন করো না,
তুমি সেই কাজটাই করলা, তুমি কেন আমাকে এরকম ধোকা দিলে, কেন উল্টোপাল্টা এরকম মানে কথা বলতে থাকে। শিউলি তাকে বোঝানোর চেষ্টা করে যে দেখো আসলে এটা প্ল্যান না, বা আমি জানতাম না, বা এরকম এগুলো বলতে থাকে। নূর আর শিউলির চিল্লা পাল্লা শুনে তার মা এসে বলে, এই কি হয়েছে, কি হয়েছে, তোরা ঝগড়া করতেছিস কেন? হ্যাঁ, শিউলি তখন মুখ ফসকে বলে ফেলে, মা এটা আমার আর ওর ব্যাপার, আপনি এখানে কেন আসছেন, আপনি বাইরে যান, এটা আমাদের ব্যক্তিগত বিষয়। আর এই কথা বলাতে নূরের তো মাথা পুরো চরম লেভেলে গরম হয়ে যায়। ওই যে মনে আছে বিয়ে দেওয়ার আগে তার মা বলছিল যে তুই তো বিয়ে করে আনলে মায়ের পর করে দিবি, আর এই মাথা গরম মুহূর্তে যখন তার বউ সেই মায়ের সাথে খারাপ বিহেভ করতেছে, এটা নূর কেন, কোনো স্বাভাবিক মানুষও অবশ্যই সেটা মেনে নিবে না। যাই হোক, শিউলিও হয়তো ওইভাবে বলেনি, বা নূরও হয়তো সেটাকে অন্যভাবে নিয়েছে, ওভার রিয়াক্ট করে ফেলেছে। সবকিছু মিলিয়ে পাগলা পুরা উল্টোপাল্টা বিহেভ শুরু করে দেয়, তাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, দরজা দিয়ে দেয়। শিউলি তো বাইরে কাঁদতে থাকে, চিৎকার করতে থাকে, ভেতরে আসতে চায়, কিন্তু তাকে কোনোভাবেই নূর আর গ্রহণ করে না। সে তো পুরো চেতে গেছে, শিউলিকে একবারে বের করে দেয়। শিউলিকে ছেড়ে নূর তো পাগলের মতো হয়ে যায়, শুধু নেশা করতে থাকে। তার বন্ধু এসে তাকে বোঝায় যে কি করলি এটা, তুই একটা ভালো মেয়ে, তুই এরকম একটা উল্টোপাল্টা কাজ করলি, বাসা থেকে বের করে দিলি, যা ওর কাছে সরি বল, তোর সাত কপালের ভাগ্য যে ও তোর প্রেমে রাজি হয়েছে, তোর বিয়ে করছে। ওদিকে শিউলিকে শ্বশুর বাড়ি থেকে খেদাই দিছে বা বের করে দিছে। এলাকার বিভিন্ন ওই যে কুটনি মাছ আছে এটা থাকে না, এরা এসে শিউলির মাকে উল্টোপাল্টা কথা বলতে থাকে যে এইরকম মেয়ে হলে তো হয় মেয়েরে মেরে ফেলতাম, না আমি গলায় দড়ি দিয়ে মারতাম, তোমার মেয়েরে শুনলাম বের করে দিছে, আর এক জায়গায় বিয়ে দাও না কেন। একজন আসে আবার প্রস্তাব নিয়ে, যে ছেলে ভালো, খালি আগে একটা বিয়ে ছিল, বউ চলে গেছে, দেখো একটু ভেবে চিন্তে মেয়ে যদি বিয়ে দাও, ভালো সম্বন্ধ আছে, এই মেয়ে পোড়া কপালে, এই মেয়ে অলক্ষণে, মানে না যত কথা বলে বিষয় তোলা যায়। আর শিউলি জানালা ধরে ছাদের উপর এক্সপেক্ট করতে থাকে যে এই হয়তো নূর আসবে, এই হয়তো তাকে নিয়ে যাবে, কিন্তু নূরের আর দেখা নাই। নূর একা একা ব্রিজের নিচে বিভিন্ন জায়গায় বসে থাকে। তানভীরও তাকে এড়িয়ে চলা শুরু করে, কারণ তানভীরও বুঝতে পারে যেটা নূরের ভুল। ওদিকে তার ভাই বাদল এসে তাকে বোঝায়। শিউলির মা তো বলে তো কারো কথা শুনে না, কোনো কথাই শুনে না, আমরা তো সবার ভালোর জন্যই বলতেছি, একটা ভুল নেই মানুষ জীবনে করে ফেলছে, তাই বলে কি এভাবে বসে থাকলে হবে, জীবন থেমে গেলে হবে, সামনে এগোতে হবে না। নূরের অপেক্ষা করতে করতে লোকজনের চারপাশের চাপে, পরিবারের চাপে সবকিছু মিলিয়ে শিউলি সিদ্ধান্ত নেয় সে তার বিবাহ সম্পর্ককে শেষ করে দিবে, মানে সে নূরকে তালাক দিবে। সে নূরকে তালাকনামা পাঠায় তার বন্ধু তানভীরের মাধ্যমে। তানভীর ওটা নিয়ে নূরের কাছে গেলে নূর সেটা জাস্ট পড়ে, প্রথমে তো হতবাক হয়ে যায়, বাট সেটাকে আগুন ধরিয়ে দেয়, আর সেই আগুনে একটা সিগারেট ধরায়, মানে কেয়ারই করে না। আর আপনারা হয়তো জানেন যে তালাকনামা যদি পাঠানোর পর 3 মাস পার হয়ে যায়, তাহলে অপরপক্ষ সাইন করুক আর না করুক, ওটা অটোমেটিক তালাক হয়ে যায়, এরকম না বিষয়টা। নূর তো ভীষণ জেদি, সে ওই যে শিউলির ছোঁয়া লাগানো যে ট্রাঙ্কের মধ্যে বিভিন্ন জিনিসপত্র ছিল, সেইটা নিয়ে গিয়ে কুষ্টিয়ায় সেই নদীর তীরে সব ফেলে দেয়, মানে ব্রিজের নিচে একে একে ফেলতে ফেলতে মাথা গরম হয়ে যায়, পুরো বক্স ধরে ফেলে দেয়, তারপর নদীর মধ্যে নিজে গিয়ে ডুব দিয়ে বসে থাকে। মানে একবার ভাবেনি এত খারাপ লাগতেছে, এত কিছু হয়েছে, তো অন্তত তুই একবার যা, সরি বল, বা কথা বল, বা ওরে বল যে তুমি আমার সরি বলো, বা এরকম যেন না হয়। এত ভালোবাসিস তাহলে এত জিদ করার কি আছে? এই জিদই কিন্তু মানুষকে শেষ করে। বহুত সম্পর্ককে নষ্ট হতে দেখেছি শুধু এই জিদের কারণে, শুধুমাত্র একটু সরি না বলার কারণে যে কত ভালো ভালো সম্পর্ক শেষ হয়ে গেছে, এটারও প্রমাণ রয়েছে। আশা করি এই প্রমাণ আপনারাও দেখছেন, দুই একটা মনে করে দেখেন, পাবেন। অনেকদিন বাদে তানভীর এসে নূরকে জানায়, জানোস কি হয়েছে, শিউলির খবর। নূর বলে, না কি আর হবে, ওই আছে, আমি সব সরি বলতে পারবো না, বাদ দে তো। তানভীর তাকে জানায়, না আসলে শিউলির তো বিয়ে ওর ভাই বাদলের সাথে। এতক্ষণ পর নূরের হুঁশ ফেরে, সে সেখান থেকে এক দৌড়ে শিউলির বাসায় চলে যায়, আর গিয়ে দেখে শিউলি বধূ এসে বসে আছে। আর শিউলিকেও যখন বারবার বিয়ে পড়ানো হচ্ছিল, সেও অনেক চিন্তা করছিল, অনেক কান্নাকাটি করছিল, এবং অবশেষে কবুল বলে দেয়। নূর শিউলির কাছে আসতে চাইলে বাধা দেয়, তারপরও জোর করে সেখানে এসে শিউলির পা ধরে এবার মাফ ঠাপ চেয়ে, তো না শিউলি, না এগুলো করো না, তুমি প্লিজ একবার আমার সাথে চলো, আমার ভুল হয়েছে, আমি আর কখনো এগুলো করবো না বলে শিউলির জুতা খুলে নিয়ে নিজের গায়ে নিজে পিটাইতে থাকে, আর বলে আমার ভুল হয়েছে, তুমি প্লিজ এটা করো না, তুমি শুধু আমার, প্লিজ এটা করো না। কিন্তু শিউলি তো কবুল বলা শেষ, তালাকও দিয়ে দিয়েছে, সে তো তার বউ না। তাছাড়া এতদিন ধরে সে দেখছে কত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, তার তখন আসলে সিদ্ধান্ত অন্যরকম। আর ভরা মজলিসে বিয়ে হয়ে গেছে, এইগুলো কতক্ষণ মানুষ সহ্য করে, লোকজন তাকে টেনে বাড়ি থেকে বের করে নিয়ে আসে। নূর তো পাগল পাগল অবস্থা হয়ে যায়। শিউলিকে বাদল বিয়ে করে নিয়ে তাদের বাসায় যে চলে গেছে, তাদের বাসার পেছনে যে একটা চায়ের দোকান আছে, সেইখানে নূর বসে থাকে শিউলিকে দেখার জন্য। ওইখানে বসে রাত কাটায়, ওইখানেই বসে দিন কাটায়। আর শিউলি ভয়ে ভয়ে থাকে, যে জানালা খুলতে পারে না, তারপর তার গেটের সামনে দাঁড়িয়ে থাকে, সে গেট খুলে বের হতে পারে না, মানে তার পুরো দিন রাত ওইখানে কাটতেছিল, শিউলির সাথে কথা বলবে, শিউলিকে দেখবে। তার এই দাঁড়িয়ে থাকা তো আসলে অন্যান্য লোকজন, তার শ্বশুরবাড়ির লোকজনও দেখছিল, শিউলিকে বকাঝকা করে যে এগুলো তো ঠিক না, এলাকায় তো মান সম্মান আছে, মানুষ তো উল্টোপাল্টা কথা বলা শুরু করতেছে। নূরের তো পাগল পাগল অবস্থা, খাওয়া দাওয়া সবকিছু বন্ধ হয়ে যায়। এদিকে বাদল করেছে কি, শিউলিকে নিয়ে তাদের বাসার এলাকা চেঞ্জ করেছে। তারা অনেক দূরে একটা এলাকায় নতুন ভাড়া বাসায় থাকা শুরু করে। সেখানে বাদল ভেবেছিল হয়তো শিউলিকে নিয়ে সুন্দর জীবনযাপন করবে, কিন্তু সে দেখতে পায় শিউলি সারাক্ষণ মূর্তির মতো বসে থাকতো। তার মনে
মনের মধ্যে কোনো হাসি খুশি রস রং তামাশা কিছুই নাই, যেন একটা মরা মানুষকে বিয়ে করে এনেছে। সে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল, তার সঙ্গে সময় দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কোনো কিছুতেই শিউলি আর শিউলি হচ্ছিল না। রান্না করতে গিয়ে দেখা যায় যে খাবার পুড়ে একেবারে কয়লা হয়ে গেছে। শিউলি সোজা তাকিয়ে হয়তো ভাবছে কার কথা, কার আর নূরের কথা। নূরের এই পাগলা অবস্থা দেখে তার বন্ধু তার সহ্য করতে পারে না, অনেক কষ্টে শিউলির ঠিকানা সে জোগাড় করে। ঠিকানা বলতে এলাকার নাম আর কি। সেই এলাকায় গিয়ে জনে জনে জিজ্ঞেস করে আর বলে যে এদেরকে দেখছে কিনা, চেনে কিনা। এমন খুঁজতে খুঁজতে একটা বাজারে গিয়ে হঠাৎ শিউলি আর বাদলের সঙ্গে তার দেখা হয়ে যায়। সে তো বাদলকে পেয়েই ওইখানে রাস্তার মধ্যে মারধর শুরু করে আর বলে যে তুই আমার শিউলিকে নিয়ে এখানে লুকায় রাখছিস, তোর এত বড় সাহস, তুই আমার শিউলিকে নিয়ে এখানে চলে আসছিস, আমি আমার শিউলিকে দেখতে পাই না। এমন মারধর করছিল দেখে শিউলি হঠাৎ পেছন থেকে চিৎকার করে তাকে থামানোর চেষ্টা করছিল। এক পর্যায়ে তাকে জোর করে উঠায় নিয়ে আসে। নূরকে কোনো রকমে উঠিয়ে শিউলি একটা থাপ্পড় মারে। শিউলি তাকে খুব বকাঝকা করে যে আপনি একটা বিষ, আপনার নিঃশ্বাসও বিষ, আপনাকে আমি আমার দুই চোখের সামনে দেখতে চাই না, আপনি কেন আসছেন, ও আমার স্বামী, আপনি আমার কেউ না, আপনি কখনো আমার সামনে আসবেন না। এই কথাগুলো শুনে নূর জাস্ট পাথর হয়ে যায়। থাপ্পড় খেয়ে নূর তার বাসার দিকে ফিরতে থাকে আর তার সমস্ত ঘটনা, সমস্ত অতীতের মুহূর্তগুলো ট্রমার মতো কাজ করতে থাকে। সে পাগলের মতো একা একা অন্যমনস্ক হয়ে রাস্তায় হাঁটতে থাকে। এরপর দেখা যায় সেদিনের ঘটনার পর শিউলি আর কখনোই স্বাভাবিক হতে পারছে না। রাতে ঘুমায় না, খালি কান্নাকাটি করে, সারাদিন তো এই যে অবস্থা খারাপ। বাদল আর নিতে পারছিল না। এক পর্যায়ে সে শিউলিকে বলে, দেখো শিউলি, এভাবে আর হয় না, এভাবে অভিনয় করে আর কতদিন একসাথে থাকার চেষ্টা করবো বলো? আমার মনে হয় তোমাকে আমি এই ঘরের মধ্যে আটকে রাখছি, এটা তো তোমার সংসার না, তুমি কখনো আমাকে এই সংসারকে অ্যাকসেপ্ট করতে পারোনি, পারবাও না। তোমাকে আটকে রাখার থেকে আমার মনে হচ্ছে তোমাকে আমি মুক্ত করে দিলেই তুমি ভালো থাকবা। আর এইটা বলা মাত্রই দেখা যায় যে শিউলি রেডি হয়ে নূরের বন্ধু তানভীরের সাথে যোগাযোগ করে নূরের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। এই জন্যই সে রেল স্টেশনে দাঁড়িয়েছিল, ওই যে প্রথম দৃশ্যে দেখলেন। এরপর সে ট্রেনে ছিল আর এতক্ষণ ধরে অতীতের এই কাহিনীগুলো রিমাইন্ড করতেছিল আর কি। তো ট্রেন থেকে নেমে সে প্রথমে তানভীরের সাথে দেখা করতে যায়। তানভীর শিউলিকে নিয়ে যায় একটা পাগলা গারদে। দেখা যায় নূর এখন মেন্টাল হসপিটালে। হাতে একটা ছবি, নাকে সেই গোল নাকফুল, আর কি যেন একা একা সবসময় বলতেই আছে ছবির দিকে হাত দিয়ে আর নাকে হাত দিয়ে। তার হাত থেকে একজন নার্স ছবি নিয়ে যায়। নূর তখন চিৎকার চেঁচামেচি করে আর সেই কথাগুলো বলতে থাকে যে কথাগুলো তাকে মূলত শিউলি বলেছিল। আপনার নিঃশ্বাসও বিষ, আপনার নিঃশ্বাসও যেখানে পড়ে সেখানেও বিষাক্ত হয়ে যায়, আমি আপনার মুখ আর দেখতে চাই না। মানে শিউলির শেষ কথাগুলোই শুধুমাত্র তার মেমোরিতে আছে। আর শিউলির ছবি, শিউলির দেওয়া সেই নাকফুল, এই ছাড়া ডাক্তার জানায় যে অন্য কোনো স্মৃতি তার মাথার মধ্যে নাই। শিউলিকে আরো জানায় তার এই স্মৃতি ফিরিয়ে আনা শুধুমাত্র আপনার পক্ষেই সম্ভব, কারণ আপনার স্মৃতি ছাড়া আর কিছু নাই। যে সকল জায়গাগুলোতে আপনাদের একত্রে থাকা ভালো স্মৃতি আছে সেসব জায়গায় তাকে নিয়ে যেতে পারেন, দেখতে পারেন, হয়তো সুস্থ হয়ে যেতেও পারে। আর তার কথার কারণে নূরের আজ এই অবস্থা, এটা দেখে শিউলির তো ভীষণ মন খারাপ হয়। তার হাত থেকে ছবি নিয়ে যাওয়ার কারণে নূর প্রচন্ড পাগলামি করতে থাকে, তার বেড টেড উল্টায় ফেলে দেয়। শিউলি সবই দেখছিল। এক পর্যায়ে নূরকে চেয়ারে বসিয়ে জোর করে তাকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে নিস্তেজ করা হয়। এই জীবন দেখে শিউলি তো পুরো শেষ, একেবারে ভেঙে পড়ে। ডাক্তাররা তার লম্বা চুলগুলো কেটে দেয়, কারণ আপনারা জানেন মানসিকভাবে অসুস্থ মানুষের লম্বা চুল থাকা রিস্কি। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো আরেফিন শুভ বাস্তবেই এই চুলগুলো কিন্তু অন স্ক্রিন কেটেছিল। এটা নিয়ে সে বিভিন্ন জায়গায় ভাইবাও দিয়েছে। বিষয়টা আমার খুবই ভালো লেগেছে, পজিটিভ। একজন আর্টিস্টের জন্য এই ডেডিকেশনটা থাকা দরকার। শিউলি ওই রুমে ঢোকা মাত্রই নূর তাকে দেখে উঠে দাঁড়ায়। সে খুব অধীর আগ্রহে অপেক্ষা করছিল নূর যখন তার দিকে হেঁটে আসছিল, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দেখা যায় নূর আসলে শিউলিকে চিনতেই পারছে না। শিউলির ঠিক পেছনে নার্সের হাতে শিউলির একটা ছবি নিয়ে দাঁড়িয়েছিল নার্স। নূর শিউলির পাশ কাটিয়ে নার্সের হাত থেকে ওই ছবিটা নিয়ে আসে, তারপরে ছবিতে হাত দেয় আর তার নাকে হাত দেয়। মানে শিউলিকে তার মনে পড়ছে, ওই যে শিউলি তাকে এই নাকফুলটা দিয়ে বলেছিল আমার কথা মনে পড়লে এটা স্পর্শ করবা, মনে করবা আমি তোমার সাথে আছি। ওই স্মৃতিটুকুই তার মাথায় আছে। নূরের বাবা এসে তার সঙ্গে অনেক কিছু বলে, আব্বা চল, তুই আমার দোকান থেকে টাকা চুরি করিস, আমি তোরে কিচ্ছু বলবো না, চল, তোর আম্মায় মাংস রান্না করছে, রুটি বানাইছে তোর জন্য, তুই যা যা খাইতে পছন্দ করিস সব রান্না করছে, চল আব্বা, কথা বল, আব্বা আমারে তুই একবার আব্বা বলে ডাক। সম্পূর্ণ সিনেমায় আমার কাছে একটা দুর্বলতা মনে হয়েছে প্লটে, সেটা হলো এই নূরের বাপ। আরে ভাই, তুই এত জাদ্রের লোক, এত সালিশ বিচার করে বেড়াস, তা ছেলের বউরে যে ছেলে ভাগাই দিছে এই ব্যাপারে তুই তো কোনো ইন্টারফেয়ারই করলি না। এত সালিশ করে বেড়াস অথচ নিজের ছেলের সালিশটা করতে পারলি না, বা তার কোনো পার্টিস পুরো সিনেমায় নাই। এটাই হচ্ছে একমাত্র প্লটের হোল বা একমাত্র প্রবলেম বলে আমার কাছে মনে হয়েছে টোটাল গল্পে। যাই হোক, সামনে আগাই। তার বানানো সুপারম্যানের পোশাক পরে তার বন্ধু তানভীর তার সামনে অভিনয় করে, তাকে মনে করানোর চেষ্টা করে যে বন্ধু তুই এগুলো করছিলি শিউলির বাসায়, তোর মনে আছে, মনে পড়ে সুপারম্যান শিউলি। কিন্তু সে আসলে কোনো দিকেই কোনো ভ্রুক্ষেপ করে না। নূর শুধু ওই ছবি, নাকফুল, শিউলির শেষ কথা,
এই ছাড়া আর কোনো কিছুই তার মাথায় ছিল না। তানভীর, নূরের বাবা, শিউলি সবার কান্না দেখে এই সিনগুলো খুবই খারাপ লাগছিল। ইভেন এই সময় চোখে পানি ধরে রাখাটা কষ্টকর। তো শিউলি নূরকে সেখান থেকে বাইরে নিয়ে যায়, আর যেসব জায়গায় তারা বেশি ঘুরতো, বিশেষ করে হার্ডিন্স ব্রিজে, সেসব জায়গায় নূরকে নিয়ে যায়, যেখানে তাদের হাজার হাজার স্মৃতি। সে ভেবেছিল এইখানে নিয়ে গেলে যদি নূর একটু ঠিক হয়, যদি কিছু মনে পড়ে, যেহেতু এটা তার প্রিয় জায়গা। কিন্তু নূর আশেপাশে কোনো দিকে তাকাই না, অন্য কোনো কিছু সে বোঝেই না, খালি ছবি, নাকফুল, শিউলির শেষ কথা। শিউলির তো খুব মন খারাপ হচ্ছিল, তার গায়ে মাথায় হাত বোলায়, বিভিন্ন কথা বলে, কিন্তু নূরের কোনো রেসপন্স নাই। মানে বেচারি এই কুলো হারালো, ওই কুলো হারালো, দোষ কি ছিল? যেন সংসারে ঝামেলা না হয় তাই একটা কথা একটু গোপন করেছিল। এভাবেই নূর তার পাগলামি চালিয়ে যাচ্ছিল, আর শিউলি সেটা বসে বসে হজম করছিল। আর এখানেই শেষ হয় নূর সিনেমার গল্প। মানে মোটামুটি বলা যায় যে একটা ছোট গল্পের মতো আর কি। এরপর নূরের কি হলো, সে কি আদৌ সুস্থ হবে, তার কি স্মৃতি ফিরে আসবে, শিউলির কি হবে, বাদলের কি হবে, সারা জীবন কি নূরের সাথে শিউলি থাকবে, নাকি সে আবার বাদলের কাছে ফিরে যাবে? এত সব প্রশ্ন রেখে রায়হান রাফি এখানেই শেষ করেছে। আর এটাই আসলে একটা পারফেক্ট ছোট গল্প আমার কাছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিকপ্যাকের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।